দর্শক আমন্ত্রণ দেশ জনপদ লাইভে আপনাদের সঙ্গে রয়েছে আমি তানজিয়া জুথি। ঈদের মাত্র আর কয়েকদিন বাকি আছে। ঈদ উদযাপনে ঢাকা ছাড়ছে মানুষ, এতে রাজধানীর বাস টার্মিনাল এবং রেল স্টেশনে বাড়ছে যাত্রীর চাপ। সময় মেনেই বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাচ্ছে বিভিন্ন গন্তব্যের বাস ট্রেন। রেলপথের এই যাত্রা নিয়ে ব্রিফ করছেন দর্শক স্টেশন ম্যানেজার। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমাদের সবটুকু চেষ্টা করছি। আর এখন আপনার প্রথম গেটে যেটা হয়ে থাকে সেখানে দেখা হচ্ছে যে আপনার আইডেন্টিটি অর্থাৎ তার সাথে এনআইডির সাথে মিল আছে কিনা, বিনা টিকিটে কেউ আছে কিনা। যাদের টিকিট আছে আবার ওখানেও টিকিটটা দ্বিতীয় পর্যায়ে চেক করছে সে ঠিক আছে কিনা টিকিটটা। আচ্ছা, একজন বলতে পারে হয়তো তখন একসাথে 4 জন আছে, একজনকে চেক করছে 3 জন হতে পারে, একসাথে 4 জন আছে। আজকে সারাদিনে আপনার ঢাকা থেকে 69 জোড়া ট্রেন চলাচল করবে, ঢাকা আসা যাওয়া করবে। ওকে, থ্যাংক ইউ। রেলপথের এই যাত্রা নিয়ে ব্রিফ করছিলেন স্টেশন ম্যানেজার। আমরা সরাসরি সেখানেই ছিলাম। এই যাত্রায় যানবাহনের চাপ বেড়েছে মহাসড়কগুলোতে। দর্শক পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন ময়মনসিংহ থেকে ইলিয়াস আহমেদ এবং সাভার থেকে শাহিনুর রহমান। প্রথমে চলে যাব আমি ইলিয়াসের কাছে। ইলিয়াস, মহাসড়কের চিত্র এখন কেমন দেখছেন এবং কোথাও যানজট সৃষ্টি হয়েছে কিনা, কেমন চিত্র জানাবেন? আমি এখন দাঁড়িয়ে আছি ময়মনসিংহ নগরীর পাটগুদাম ব্রিজ করে, অর্থাৎ এই ব্রিজ বোর্ড হয়ে নেত্রকোনা শেরপুর এবং কিশোরগঞ্জের গাড়ি চলাচল করে। আপনি আমার পেছনে দেখতে পাচ্ছেন যে অনেকটাই কিন্তু যানজট তৈরি হয়েছে, অর্থাৎ অতিরিক্ত গাড়ির চাপের কারণে কিন্তু সেই যানজট তৈরি হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী তারা চেষ্টা করছেন যানজট নিরসনে, অর্থাৎ তারা বলছেন যে আর 2-1 দিন পরে থেকে যানজটের মাত্রা কিন্তু আরও বাড়বে, সেই বিষয়টি তারা বলছিলেন। ইতিমধ্যেই আমরা দেখেছি মহাসড়কে তাদের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু তারা নিয়ে রেখেছেন, অর্থাৎ মহাসড়কের পাশে অবৈধ যেগুলো স্থাপনা ছিল সেই স্থাপনা কিন্তু উচ্ছেদ করা হয়েছে এবং মহাসড়কে অতিরিক্ত ইজি বাইক এবং 3 চাকার যে অবৈধ বাহন সেটি চলাচল করার কারণে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে কিন্তু যানজট তীব্র থেকে তীব্র আকার ধারণ করে। সেই বিষয়টি কিন্তু আমরা প্রত্যেক ঈদেই কিন্তু সেই বিষয়টি আমরা লক্ষ্য করে থাকি। এই ঈদেও কিন্তু একই সমস্যা হচ্ছে, অর্থাৎ মহাসড়কে কিন্তু 3 চাকার যে অবৈধ বাহন রয়েছে সেই বাহনগুলো কিন্তু বেপরোয়া গতিতে চলার কারণে চালকরা বলছেন যে এই যে যানজট ভোগান্তি, সেই ভোগান্তি কিন্তু কোনোভাবেই নিরসন হচ্ছে না। যদিও প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা এসব বাহন নিয়ন্ত্রণে কিন্তু তারা কাজ করছেন, অর্থাৎ আমরা এসব বাহনের যে চালক রয়েছেন তারা বলছেন যে ঈদের মধ্যে তারা কিন্তু এই বাহন চালিয়েই কিন্তু তারা জীবিকা নির্বাহ করে থাকেন, যার কারণে বাধ্য হয়ে তারা কিন্তু মহাসড়কে এইসব বাহন পরিচালনা করছেন, সেই বিষয়টি বলছিলেন। আর যারা বাস চালক রয়েছে অর্থাৎ তারা বলছেন যে এইসব বাহনের কারণে তাদের কিন্তু যে দীর্ঘদিনের ভোগান্তি সেটি কিন্তু ঈদের মধ্যে আরও তীব্র আকার ধারণ করে, সেই বিষয়টি তারা বলছিলেন। এবং আমরা এই বিষয় নিয়ে প্রশাসনের সঙ্গে কথা বলেছিলাম। প্রশাসন বলছেন যে তারা যানজট নিরসনে কিন্তু তাদের সর্বাত্মক চেষ্টা, সেই চেষ্টাটুকু কিন্তু করে যাচ্ছেন, সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। আপনার মাধ্যমে একটু দেখাতে চাই, এই ব্রিজের মোড় থেকে কিন্তু বিশেষ করে যে বড় বড় বাসগুলো রয়েছে সেই বাসগুলো কিন্তু ঢাকা থেকে নেত্রকোনা শেরপুরের দিকে এবং কিশোরগঞ্জের দিকে কিন্তু যাচ্ছে এবং অনেকটাই কিন্তু সেখানে যানজটের সৃষ্টি হয়েছে। সেই যানজট কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন তারা কিন্তু সেই যানজট নিয়ন্ত্রণে কিন্তু তারা কাজ করছেন, বরাবরই কিন্তু তারা কাজ করে থাকেন। আমরা একটু জানতে চাই, ঈদকে ঘিরে তো বিশেষ করে এই যে পাটগুদাম ব্রিজ মোড়ে সেখানে তো তীব্র যানজট আকার ধারণ করে, এবারও তো এই যানজট এখনো পর্যন্ত কিন্তু আমরা লক্ষ্য করছি। একটু জানতে চাই যানজট নিয়ন্ত্রণে আপনারা কি করছেন? ধন্যবাদ আপনাকে। ঈদ আসন্ন ঈদ উপলক্ষে আমরা আমাদের মাননীয় পুলিশ সুপার, মাননীয় ডিআইজি স্যারের নির্দেশক্রমে আমাদের পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া আছে। এখনো পর্যন্ত ঈদ ঘরমুখী মানুষ যাওয়া শুরু করেনি। স্কুল, কলেজ, মাদ্রাসা আর ছোট ছোট যারা ওই গার্মেন্টসের অল্প অল্প লোক যাওয়া শুরু করছে এবং আমরা সুন্দরভাবে তাদেরকে পার করে দিচ্ছি এবং সুন্দরভাবে যাচ্ছে। কোনো যানজট নেই, আপাতত যানজট নেই। যানজটটা কবে নাগাদ হতে পারে? তবে আমার মনে হচ্ছে আগামী শুক্র শনিবার যখন গার্মেন্টস যখন ছুটি দেবে তখনই যে চাপটা হবে। তাছাড়া আমরা ইনশাল্লাহ আমরা বাকি চাপ আমরা সামাল দিতে পারবো।
শুধু গার্মেন্টসের চাপটা অনেক বেশি হয়, তখন আমাদের কিছু করার থাকে না। তবে আমরা আপ্রাণ চেষ্টা করি যত দ্রুত পারি মানুষকে গন্তব্যস্থানে পৌঁছে দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আসলে ট্রাফিক পুলিশের এই কর্মকর্তা বলছিলেন কিন্তু এখনো পর্যন্ত ঈদে গড়মুখু মানুষের চাপ কিন্তু এখনো মহাসড়কে বাড়েনি এবং স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষার্থীরা কিন্তু তারা এখন বাড়ি ফিরছেন। সেই কারণে কিছুটা যানজট কিন্তু সৃষ্টি হয়েছে, অর্থাৎ আগামী 1-2 দিন পর থেকে কিন্তু যানজটের যে মাত্রা সেটি আরও বেশি আকার ধারণ করবে। তিনি সেই বিষয়টি বলছিলেন। সেই লক্ষ্যে তাদের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু তারা নিয়ে রেখেছেন এবং আমরা দেখেছি অতিরিক্ত পুলিশ মোতায়েন কিন্তু করা হয়েছে এই মহাসড়কে যানজট নিয়ন্ত্রণে। এছাড়াও পুলিশের পাশাপাশি র্যাব এবং সাদা পোশাকে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তারা মাঠে কাজ করবেন। সেই বিষয়টি আমাদেরকে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন। আমরা এই বিষয়টি নিয়ে পরিবহন শ্রমিক নেতাদের সঙ্গেও কথা বলেছিলাম। তারা কিন্তু বলছেন যে তাদের যে পরিবহনগুলো রয়েছে সেই পরিবহনগুলো আসলে সুশৃঙ্খলভাবে চালানোর জন্য তারা কিন্তু চালকদেরকে তাগিদ দিয়েছেন এবং সেই নির্দেশনা কিন্তু তারা দিয়ে রেখেছেন এবং সেইভাবে পরিবহন চালানোর যে কথা সেটি কিন্তু পরিবহন নেতারা আমাদেরকে সেই বিষয়টি জানিয়েছেন। এছাড়াও আমরা বেশ কয়েকজন যাত্রীর সঙ্গে কিন্তু আজকে কথা বলেছিলাম, অর্থাৎ যারা গড়মুখী যাত্রী আছেন তারা বলছেন যে এইকে ঘিরে কিন্তু তাদের ভাড়া 2 থেকে 3 গুণ বাড়তি নেওয়া হচ্ছে, অর্থাৎ তারা কিন্তু বিভিন্ন বাহনে করে বাড়ি ফিরছেন এবং তারা বলছেন যে আসলে তাদের ভাড়া দিতেই কিন্তু তারা যে সামান্য আয় করেন সেই ভাড়া কিন্তু তাদেরকে অতিরিক্ত বলতে হচ্ছে, অর্থাৎ 2 থেকে 3 গুণ বেশি কিন্তু ভাড়া গুনতে হচ্ছে এবং তারা কিন্তু পদে পদে ভোগান্তির শিকার হচ্ছেন। সেই বিষয়টি কিন্তু যাত্রীরা অভিযোগ করেছেন এবং এই বিষয়ে আমরা পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলেছিলাম। তারা বলছেন যে তাদের সড়কের বিভিন্ন স্থানে পুলিশের বুথ রয়েছে, অর্থাৎ সহায়তা সেল কিন্তু তারা গঠন করেছেন। কোনো যাত্রী যদি তাদের কাছে অভিযোগ করেন তাৎক্ষণিকভাবে কিন্তু তারা ব্যবস্থা নিচ্ছেন। অর্থাৎ মহাসড়কের প্রস্তুতি নিয়ে আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য। দর্শক, মহাসড়কের আরও খবরাখবর জানতে আমরা এখন চলে যাব সাভারে। সেখান থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মী শাহিনুর রহমান শাহিন। ইলিয়াস, আপনাকে ধন্যবাদ। যেমনটি জানিয়েছিলেন ময়মনসিংহ থেকে আমরা আপনাদেরকে জানিয়ে রাখি যে সাভারের আশুলিয়ার যে বাইপাল মোড়, এই বাইপাল মোড় আমরা এখন আছি। আমরা আপনাদেরকে জানিয়ে রাখি যে আপনি জানেন যে শিল্প অধ্যুষিত এলাকা হয়, এই এলাকায় কিন্তু সকাল থেকে কিছু কিছু কারখানা ছুটি হয়, কিন্তু এই এলাকার দেখতে পাচ্ছি এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে গাড়ির চাপের ফলে মাঝে মধ্যে গাড়ির সিগন্যাল ফেলে ফেলে কিন্তু গাড়িকে নিয়ন্ত্রণ করা হচ্ছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে এই যে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক এবং ঢাকা রিচা মহাসড়ক এবং আবদুল্লাপুর থেকে যে বাইপাল যে সড়কটি আছে, এই সড়কের প্রত্যেকটি সড়কে কিন্তু যান চলাচল এখন পর্যন্ত স্বাভাবিক আছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং সেই সাথে আপনাদের ভোগান্তির কথা যদি বলি যে থেমে থেমে গাড়ি চলছে, বিশেষ করে আবদুল্লাপুর থেকে যে বাইপাল সড়কটি আছে এই সড়কে কিন্তু প্রতিনিয়তই কিন্তু বিভিন্ন যে বাস স্ট্যান্ডগুলো আছে এগুলো কিন্তু এলোমেলো গাড়ি রাখার ফলে কিন্তু একটি বাড়তি চাপ এবং গাড়ির রাখার ফলে কিন্তু যানজট সৃষ্টি হচ্ছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং সেই সাথে আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে এখানে কিন্তু আপনি জানেন যে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ চলার কারণে কিন্তু রাস্তাটা সরু হওয়ার কারণে রাস্তায় যান চলাচল চলতে একটু অসুবিধা এবং বিড়ম্বনা হচ্ছে, যার ফলে মাঝে মধ্যে যানজট সৃষ্টি হলেও সেটি আবার কয়েক মিনিটের মধ্যে সেটা ছুটে যাচ্ছে এবং স্বাভাবিক হয়ে যাচ্ছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা ট্রাফিক বিভাগের পক্ষ থেকে এখানে ট্রাফিক পুলিশের যে খসরু পারভেজ টিআই, ওনার সাথে আমরা কথা বলেছি। উনি আমাদেরকে যতটুকু জানিয়েছে যে পর্যাপ্ত পরিমাণে ট্রাফিক পুলিশ মোতায়েন আছে বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে। এবং সেই সাথে আপনাকে জানিয়ে রাখি যে ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে কিন্তু ব্যবস্থা হাতে নিয়েছে যে তারা কিন্তু প্রত্যেকটি স্ট্যান্ডে যাতে সুশৃঙ্খলভাবে গাড়িগুলো চলতে পারে এবং যাতে কোনো রকম সমস্যা না হয় এবং কোথাও যাতে কোথাও বিড়ম্বনা না হয়। এবং আমরা বিভিন্ন কাউন্টারে ঘুরেছি এবং কাউন্টারে ঘুরে দেখেছি এবং তারা আমাদেরকে জানিয়েছে যে অনেক গাড়ি কিন্তু তারা কাঙ্ক্ষিত সময়ে না পৌঁছার কারণে যাত্রী কিন্তু অপেক্ষা করতেছে। এবং সব মিলিয়ে বলা যায় যে এখন পর্যন্ত রাস্তাঘাট এবং যাত্রী এবং সব কিছু স্বাভাবিক আছে। এই ছিল আশুলিয়ার বাইপাল থেকে। আমরা চলে যাবো স্টুডিওতে জুথির কাছে। জুথি।
ময়মনসিংহ থেকে ইলিয়াস আহমেদ এবং সাভার থেকে শাহিনুর রহমান মহাসড়কের ঈদ যাত্রা পরিস্থিতির খবরাখবর জানাচ্ছিলেন। দর্শক, এবার রেল পথের ঈদ যাত্রার খবর জানবো। কমলাপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহেদুজ্জামান সাকিব। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সাকিব, রেল যাত্রার দ্বিতীয় দিনে শিডিউলের খবর কি আছে আপনার কাছে এবং যাত্রীর চাপ কেমন দেখছেন? যদি আজকে আপনি জানেন যে ঈদ যাত্রার দ্বিতীয় দিন, এই দ্বিতীয় দিনেও কিন্তু রাজধানী ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ। প্রত্যেকবার ঈদ যাত্রায় যেটি হয় যে আসলে স্টেশনের প্ল্যাটফর্ম এবং ট্রেনে ঠাই ধারণের জায়গা থাকে না, তবে এবারে আমরা বেশ ভিন্ন চিত্র দেখতে পাচ্ছি। সকাল থেকে এখন পর্যন্ত যেসব ট্রেন ছেড়ে গেছে এবং এইসব ট্রেনে যেসব যাত্রী আসলে ঢাকা ছেড়েছে তারা আসলে বেশ স্বস্তিতেই রাজধানী ছাড়তে পেরেছে বলে আমাদেরকে নিশ্চিত করেছে। এবং এখন পর্যন্ত কমলাপুর রেলওয়ে স্টেশনে কোনো প্রকার ভোগান্তি আমরা লক্ষ্য করিনি। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমার পিছনে পুরো প্ল্যাটফর্ম ফাঁকা রয়েছে। এখানে সিলেটগামী উপবন এক্সপ্রেস ট্রেনটি দাঁড়িয়ে রয়েছে এবং ট্রেনে কিন্তু কোনো প্রকার ভোগান্তি নেই। যাত্রীরা খুব স্বস্তিতেই ট্রেনে উঠে সিটে বসে ঈদ যাত্রা করতে পারছেন। আমরা বেশ কয়েকজন যাত্রীর সঙ্গে কথা বলেছি, তারা আসলে সকলেই বলা যায় স্বস্তি প্রকাশ করেছেন। আপনি জেনে থাকবেন যে আজকে আসলে সরকারি চাকরিজীবী যারা রয়েছেন তাদের শেষ অফিস শেষ করে হয়তো বিকেলের দিকে প্ল্যাটফর্মে যাত্রীদের চাপ কিছুটা বাড়তে পারে। আমরা স্টেশন ম্যানেজারের সঙ্গে কথা বলেছি, তিনি যেটি বলছেন গতকালকে থেকে আজকে পর্যন্ত এখন পর্যন্ত কোনো ভোগান্তি যাত্রীরা তাদেরকে অভিযোগ করেনি। সকালবেলা র্যাবের মহাপরিদর্শক এখানে এসেছেন, নিরাপত্তার সার্বিক বিষয় তিনি পরিদর্শন করে গেছেন এবং দুপুরবেলা বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক এখানে আসার কথা রয়েছেন, তিনিও আসলে নিরাপত্তা ব্যবস্থাগুলো পরিদর্শন করবেন। এখন পর্যন্ত সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেস, অগ্নিবিনয় এক্সপ্রেস, নকশিকাতা এক্সপ্রেস এই ট্রেনগুলো আসলে যাত্রার অপেক্ষায় রয়েছে। এই ট্রেনগুলোতে যেসব যাত্রী যাত্রা করবেন তারা প্ল্যাটফর্মে আছেন এবং তারাও বেশ স্বস্তি প্রকাশ করেছেন। যদি বলি যে ঈদ যাত্রায় বরাবরের মতোই যাত্রীদের নানা অভিযোগ থাকে, ট্রেনে আসলে অনেকে উঠতে পারেন না, ট্রেনের ছাদে লোক থাকে, নানা ঝক্কি ঝামেলা পোহাতে হয় যাত্রীদের। তবে এবারে সে চিত্র এখন পর্যন্ত আমরা দেখতে পাইনি। প্ল্যাটফর্ম যেমন ফাঁকা রয়েছে, সেই প্ল্যাটফর্ম ফাঁকার মতো যাত্রীরাও আসলে ট্রেনে খুব স্বস্তিতে ঈদ যাত্রা নিরাপদে করতে পারছেন। জুথি। শাহেদুজ্জামান সাকিব যুক্ত ছিলেন কমলাপুর থেকে। এই যাত্রায় মহাসড়কের খবর জানাতে এবার নারায়ণগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বিল্লাল হোসেন এবং গাজীপুর থেকে পরে আমাদের সাথে আরেক সহকর্মী নজরুল ইসলাম যুক্ত হবেন। প্রথমে চলে যাচ্ছি নারায়ণগঞ্জে বিল্লালের কাছে। বিল্লাল, মহাসড়কে যাত্রীর চাপ কেমন দেখছেন, সার্বিক পরিস্থিতিও জানাবেন আমাদেরকে। যদি আপনি জানেন যে ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট এই দুটি মহাসড়ক অত্যন্ত গুরুত্বপূর্ণ ঈদ যাত্রায়। তো এবারের ঈদ যাত্রায় এই দুই মহাসড়কের বিভিন্ন পয়েন্টগুলোতে পুলিশের পক্ষ থেকে 1000-এর বেশি সদস্য মোতায়েন করা হয়েছে। অর্থাৎ ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড থেকে মেঘনা টোল প্লাজা পর্যন্ত নারায়ণগঞ্জের যে 30 কিলোমিটার অংশ রয়েছে, এর মধ্যে মদনপুর, মোগরাপাড়া, মোচাক এসব এলাকাগুলোতে পুলিশের টিম কিন্তু কাজ করছে। এছাড়া কাশপুর থেকে 2500-এর কুরিন্দা বাজার এলাকা পর্যন্ত যে 21 কিলোমিটার রয়েছে ঢাকা সিলেট মহাসড়ক, এই অংশেও কিন্তু বিভিন্ন জায়গাতে হাইওয়ে পুলিশের সদস্যদের মোতায়েন করা হয়েছে। তো এখন পর্যন্ত আসলে মহাসড়কের কোথাও কোনো ধরনের যানজটের খবর কিন্তু আমরা পাইনি, কিংবা গাড়ির যে বাড়তি ধীরগতি সেটির খবরও কিন্তু আমরা পাইনি। স্বাভাবিকভাবেই যানবাহনগুলো চলাচল করছে। তবে আজকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মোচাক এলাকাতে এখানে সড়কের পাশে সড়ক জনপদ বিভাগের পক্ষ থেকে খোঁড়াখুড়ির কাজ চলছে, ফলে এই মোচাক এলাকাতে যানবাহনগুলো ঢাকামুখী লেনে অনেকটা ধীরগতি হিসেবে কাজ করছে। আমরা এই মুহূর্তে এই মোচাকে আছি এবং একটু দেখানোর চেষ্টা করি আমরা যে ঈদ যাত্রার ঠিক 3 দিন বা 2 দিন আগেই কিন্তু এই কাজগুলো তারা হাতে নিয়েছে, ফলে ঢাকামুখী লেনের এই মোচাক এলাকাতে যানবাহনগুলো কিন্তু ধীরগতি হয়ে পড়ছে এবং এতে করে যে গাড়িগুলো ঢাকামুখী জায়গাতে যাবে সেই গাড়িগুলো আবার ফিরে যাত্রী নিয়ে দক্ষিণ পূর্ব অঞ্চলের দিকে রওনা হবেন। এই জায়গাতে কিন্তু আজকে সকাল থেকেই যানবাহনগুলো ধীরগতিতে চলাচল করার কারণে অনেক যাত্রীরা যারা বাড়িমুখী হচ্ছেন তাদেরকে কিন্তু দাঁড়িয়ে থাকতে হচ্ছে। আমরা এই মহাসড়কের বিভিন্ন বাস কাউন্টার এলাকাগুলোতে গিয়েছি, আমরা দেখেছি যাত্রীরা কিন্তু আজকে সকাল থেকেই পরিবার পরিজন নিয়ে রওনা হচ্ছেন, যদিও সংখ্যাটা অনেকটাই কম। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে আজ বিকেল থেকে, অর্থাৎ সরকারি ছুটি হওয়ার পরে বিকেল থেকে 2 মহাসড়কেই যাত্রীদের চাপ কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে।
আছে এবং আগামীকাল সকাল থেকে হয়তো এই মহাসড়কে যানবাহনের চাপ আরো অনেক বেশি থাকবে। ঠিক এখন কিন্তু মোচাক এলাকাতে আমরা ঠিক যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি এখানে নিশ্চয়ই আপনি দেখছেন যে যানবাহন কিন্তু একেবারে ধীর গতিতেই চলাচল করছে। এছাড়া আরো একটি বিষয় যদি জানাতে চাই, ঢাকা চট্টগ্রাম সিলেট মহাসড়কের পুরো এলাকা জুড়ে কিন্তু 3 চাকার যে যানবাহন সেটি কিন্তু চলাচল করছে, ফলে মহাসড়কে যানবাহনগুলোর স্বাভাবিক গতি সেটিও কিন্তু কমে আসছে এবং বলা প্রায় প্রতিদিনই কিন্তু ছোট বড় দুর্ঘটনার শিকার হচ্ছেন যারা যাত্রী তারা কিন্তু। তারপরেও পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে মানুষের ভোগান্তি কমাতে দুই মহাসড়কের নারায়ণগঞ্জের অংশ হয়ে স্বাভাবিকভাবে যাতে যানবাহনগুলো করে দূরপাল্লার যানবাহনগুলোতে করে মানুষ যাতে বাড়ি ফিরতে পারেন সেই ব্যবস্থা কিন্তু তারা করেছেন, এমনটাই কিন্তু হাইওয়ে পুলিশের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। তো এই হচ্ছে আমার কাছে ঢাকা চট্টগ্রাম সিলেট মহাসড়কের সবশেষ। আমরা যাব গাজীপুরে, সেখানে আছেন আমাদের সহকর্মী নজরুল ইসলাম। নজরুল। বিল্লাল, আপনার ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন, আপনারা জানেন যে গাজীপুরের সড়ক এবং মহাসড়কগুলো থেকে সকাল থেকে কিন্তু ঈদে ঘরমুখো মানুষের চাপ কিন্তু বৃদ্ধি হতে শুরু হয়েছে। আমরা যেখানটায় দাঁড়িয়ে রয়েছি চান্দনা চৌরাস্তা এলাকা এবং চন্দ্রা এলাকায়, আপনারা জানেন যে ঢাকা ময়মনসিংহ ঢাকা টাঙ্গাইলের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো যে রয়েছে সেই সমস্ত পয়েন্টগুলোতে কিন্তু আপনার ঈদে ঘরমুখো মানুষের চাপ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং পাশাপাশি যেটা হলো যে বিভিন্ন বাস কাউন্টারগুলোতেও আমরা বা স্ট্যান্ডগুলোতে কিন্তু গাড়ির যাত্রীদের আমরা ভিড় দেখতেছি। এবং আমরা কয়েকজনের সাথে কথা বলেছিলাম, তারা যেটা আমাদেরকে জানিয়েছেন যে দুর্ভোগের যাতে না পড়তে হয় এর জন্য পরিবার পরিজন কিন্তু তারা আগেই বাড়িতে পাঠিয়ে দিচ্ছেন, এমনটাই কিন্তু সাধারণ যে যাত্রী রয়েছেন তারা আমাদের কাছে জানিয়েছেন। আপনারা জানেন যে যানজটের কিন্তু সংখ্যা ছিল, 5টি পয়েন্টে যানজটের সংখ্যা ছিল, সেই পয়েন্টগুলোতে কিন্তু ব্যাপক এবং আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে এবং প্রতিটি মোড়ে মোড়ে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু রাখা হয়েছে যাতে যাত্রীরা নির্বিঘ্নে বাড়িতে যেতে পারে, পাশাপাশি যেন কোনো দুর্ভোগে না পড়তে হয়। আমরা দেখেছি যে এখানে কিন্তু পুলিশ কিছুক্ষণ আগেও কিন্তু কয়েকজন পকেট মার ধরেছেন এবং যাত্রীদের মোবাইল ছিনতাই করার অপরাধে কিন্তু তাদেরকে ধরে পুলিশে দিয়েছেন। তো এরকমটি কিন্তু সারাক্ষণই কিন্তু পুলিশ দেখেছি আমরা তৎপর রয়েছেন। তো এখানে কিন্তু আপনার রেকার রেখেছেন 10টা স্পেশাল, যে কোথাও কোনো গাড়ি যদি বিকল হয়ে যায় সেই গাড়ি যেন তাৎক্ষণিকভাবে সরিয়ে দিতে পারে। তো এই ব্যাপারে কিন্তু আমরা কথা বলবো, পুলিশ ইন্সপেক্টর আমাদের মাঝে আছেন, উনি মনিরুজ্জামান মানিক ভাইয়ের কাছে আমরা জানতে চাইবো যে কি ধরনের প্রস্তুতি রেখেছেন ঈদকে সামনে রেখে। ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন যে একটি গাজীপুর মেট্রোপলিটন এলাকায় এটা বিআরটিএ প্রকল্প চলমান, তারপরেও গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে ঘরমুখো মানুষকে ঈদে বাড়ি ফেরার জন্য, স্বাচ্ছন্দ্যে বাড়ি ফেরার জন্য প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছেন। নিরাপত্তার বলয়ে এখানে প্রতিটি এলাকায় পর্যাপ্ত ফোর্স রাখা হয়েছে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে রেকার করিয়ে যাতে গাড়ি কোনো দুর্ঘটনা কবলিত গাড়ি সহজে সরিয়ে ফেলা যায় তার জন্য রেকারিংয়ের ব্যবস্থা আছে এবং যাতে কোনো প্রকার সমস্যা না হয় প্রতিটি জনগণের প্রতি দুর্ভোগ লাঘবের জন্য ব্যবস্থা পর্যাপ্ত পুলিশের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং রেকারিং এবং বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তো আমরা আশা করি আজকের মতো আগামীতে প্রতিটি দিন নিরাপত্তার সহিত এবং আমাদের স্বাচ্ছন্দ্যের ব্যবস্থা যেই ব্যবস্থা নিয়েছেন তার সহিত আমরা প্রত্যেককে সুন্দরভাবে বাড়িতে পৌঁছে দিতে পারবো। বললেন যে এখানে কিন্তু আপনার যে গাড়ির যে অর্থাৎ যাত্রীরা যাতায়াতের জন্য কোনো নির্বিঘ্ন করতে কিন্তু তারা পুলিশের পক্ষ থেকে কিন্তু ব্যাপক প্রস্তুতি রেখেছেন এবং সবগুলো জায়গাতে কিন্তু আমরা পুলিশের যে তৎপরতা সেটা কিন্তু আমরা উপস্থিত লক্ষ্য করার মতো ছিল। তো এখন কিন্তু মানুষ কিন্তু স্বস্তিতেই বাড়ি যাচ্ছে। এখন পর্যন্ত কোথাও কোনো ধরনের যানজট বা অপ্রীতিকর কোনো ঘটনার আমরা সংবাদ পাইনি। তো স্বস্তিতেই মানুষ যাচ্ছে। তো বিভিন্ন স্ট্যান্ডগুলোতে কিন্তু বেলা বাড়ার সাথে সাথে কিন্তু আপনার যাত্রীর যে চাপ সেটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে এবং সব জায়গায় আমরা দেখেছি, খবর নিয়েছি এবং খোঁজখবর রাখছি যে সব জায়গায় যানজটে তেমন কোনো যানজট নেই, স্বাভাবিক গতিতেই সবগুলো গাড়ি চলছে। তো সবকিছু মিলে কিন্তু গাজীপুর থেকে স্বস্তিতেই ঈদে ঘরমুখো মানুষ যাচ্ছেন এবং আমরা এই ব্যাপারে কয়েকজন যাত্রীর সাথে কথা বলেছিলাম যে কোথাও কোনো যানজট বা কোনো কিছুর অপ্রীতিকর কোনো ঘটনার সংবাদ পড়েনি। তো আপনি জানেন যে ঈদে ঘরমুখো মানুষের চাপ যত স্বস্তিতে যেতে পারে এর জন্য কিন্তু ব্যাপক পুলিশের তৎপরতা আমরা প্রতিটি পয়েন্টে দেখেছি এবং পুলিশ কিন্তু যাত্রীদের বিভিন্নভাবে সহযোগিতা করছেন। এরকম দৃশ্য কিন্তু আমরা চোখে পড়ার মতো ছিল। তো গাজীপুর চৌরাস্তা থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।
নারায়ণগঞ্জ থেকে বিল্লাল হোসেন এবং গাজীপুর থেকে নজরুল ইসলাম আমাদের সাথে যুক্ত ছিলেন। ঈদে ঘরমুখো মানুষের খবর জানাতে মানিকগঞ্জ ফেরিঘাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল আলিম। আলিম, ফেরিঘাটের বর্তমান চিত্র কেমন দেখছেন এবং যানবাহনের কোনো চাপ সৃষ্টি হয়েছে কিনা, যানজট সৃষ্টি হয়েছে কিনা, সব মিলে যদি জানাতেন আমাদের দর্শককে। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার প্রধান নৌরুট হচ্ছে এই পাটুরিয়া দৌলদিয়া নৌরুট। এই নৌরুটে দিয়েই দেশের যে দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষ যে ঈদের ঘরমুখো যাত্রীরা এই রুট দিয়ে বেশি পারাপার হয়। তো এই নৌরুটে আজ সকাল থেকে কিছুটা যাত্রী এবং যানবাহনের চাপ কিছুটা বেড়েছে। তো আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, কর্তৃপক্ষ যেটি বলছেন যে আজ বিকেল থেকে চাপ কিছুটা বাড়বে বলে তারা জানিয়েছেন। আমরা কথা বলেছি বিআইডব্লিউটিসি, জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের সাথে। তারা যেটি বলছেন যে এই ঈদে ঘরমুখো যাত্রীরা যাতে নির্বিঘ্নে তাদের গন্তব্যে পৌঁছতে পারে সেজন্য তারা সকল প্রস্তুতি নিয়েছে। এবং বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ বলেছেন যে 20টি ফেরি এবং 30টি লঞ্চ দিয়ে এই যাত্রী এবং যানবাহন পারাপার করা হচ্ছে। কিছু আমরা একটি বিষয় জানাতে চাই যে সকালে একটি ঘাট মানে এই পাটুরিয়াতে 3টি ঘাট সচল আছে। এর মধ্যে একটি ঘাটে একটি ট্রাক উল্টে গিয়ে এবং একটি রেকার উল্টে গিয়ে একটি ঘাট 5 নম্বর যে ফেরিঘাটটি সেই ঘাটটি বন্ধ থাকার কারণে কিছুটা যানবাহনের পারাপারে বিঘ্ন সৃষ্টি হয়েছে। তো ডিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ যেটি বলছেন যে আর ঘন্টাখানেক পরেই সেই ঘাটটি সচল করা সম্ভব হবে বলে তারা জানিয়েছে। তো আমরা যাত্রী যারা ঈদে ঘরমুখো যাত্রীরা যাচ্ছেন গন্তব্যে তাদের সাথে কথা বলেছি। তারা যেটি বলছেন যে 2022 সালে পদ্মা সেতুর চালু হওয়ার আগে যে ভোগান্তিটা ছিল এই পাটুরিয়া দৌলদিয়া নৌরুটে, যে 2-3 দিন অপেক্ষা করতে হতো, কিন্তু এখন কিন্তু সেই ভোগান্তিটা নেই। সেই স্বাচ্ছন্দ্যে তারা তাদের গন্তব্যে পৌঁছতে পারছেন। আমরা কথা বলেছি পুলিশ সুপার গোলাম আজাদ খান তার সাথে। তিনি যেটি বলেছেন যে এই ঈদে ঘরমুখো যাত্রীরা যাতে নির্বিঘ্নে তাদের গন্তব্যে পৌঁছতে পারে সেজন্য এবং ঘাট এলাকায় এবং ঢাকার ইসা মহাসড়কে যেন কোনো অপ্রীতিকর ঘটনা, মলম পার্টি, ছিনতাই থেকে শুরু করে যে চাঁদাবাজি কোনো ঘটনা যেন না ঘটে সেজন্য প্রায় 1000-এর অধিক পুলিশ সদস্য সাদা পোশাকে ডিবি, সিআইডি থেকে শুরু করে পুলিশ প্রশাসন তৎপর রয়েছে বলে জানিয়েছেন পুলিশ প্রশাসন। আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছি। জেলা প্রশাসক রেইন আক্তার তিনি বলেছেন যে নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ এই ঘাট এলাকা এবং পাটুরিয়া যে ঢাকার ইচ্ছা মহাসড়কের যে এখানে নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ তারা টহলে আছেন, মোবাইল কোর্ট পরিচালনা করছেন যাতে চুরি, ডাকাতি এবং যে পণ্যবাহী ট্রাক এবং যে গরুর যে পশু, কোরবানির পশুর যে ট্রাক আছে সেগুলো থেকে যেন কোনো চাঁদাবাজি না হয় এবং সেগুলো যেন নির্বিঘ্নে যেতে পারে এবং যাত্রী এবং যানবাহন নির্বিঘ্নে পারাপার করতে পারে সেই জন্য তারা তৎপর রয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসক। আমরা এই যে যাত্রী সাধারণরা যেটি বলছেন যে আজকে বিকেল থেকে হয়তোবা যে চাপটা বাড়বে, সে চাপের পরে যে একটি ঘাট বন্ধ রয়েছে সেই ঘাটটি যদি চালু না হয় তাহলে হয়তোবা একটু যানজট এবং কিছুটা বিঘ্নত হতে পারে বলে জানিয়েছেন। তো এই বিষয়ে আমরা কথা বলেছি বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষের যিনি রয়েছেন ডিজিএম খালিদ নেওয়াজ, তার সাথে কথা বলি। তিনি যেটি বলেছেন যে 20টি ফেরি তারা যানবাহন আসা মাত্রই তারা পার করছেন এবং যে আরিচা কাজিরহাটে একটি নৌরুট রয়েছে সেই নৌরুটে 5টি ফেরি এবং 8টি লঞ্চ দিয়ে তারা যাত্রী সাধারণত পার করছে এবং মানুষ এবং যানবাহন আসা মাত্রই স্বাচ্ছন্দ্যে এই ঘাট দিয়ে তারা গন্তব্যে পৌঁছতে পারছেন। তো এখন পর্যন্ত আমরা কোনো রাস্তায় এবং ঘাট এলাকায় কোনো অপ্রীতিকর কোনো ঘটনার খবর পাইনি। এই ছিল আমার কাছে পাটুরিয়া ফেরিঘাট থেকে ঈদে ঘরমুখো যাত্রীদের গন্তব্যে পৌঁছানোর আমার কাছে সর্বশেষ খবর। জ্যোতি, মানিকগঞ্জ ফেরিঘাট থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী আব্দুল আলিম। কোরবানির পশু বেচা কেনার খবর জানাতে এই মুহূর্তে কুষ্টিয়া থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নাহিদ হাসান তিতাস যুক্ত হয়েছে নিশ্চয়ই আমার সাথে। তিতাস, কুষ্টিয়ার হাটে পশু সরবরাহ কেমন দেখছেন, বেচা কেনার এবং দরদাম নিয়ে কি বলছে ক্রেতা বিক্রেতারা?
জ্যোতি, কুরবানির ঈদের বাকি আছে আর মাত্র কয়েকদিন। আসলে কুষ্টিয়ায় এবছর স্থায়ী অস্থায়ী মিলে কিন্তু 26টি গরুর হাট বসেছে। গরুর হাটগুলোতে কিন্তু গরু আমদানির যে পরিমাণ তা কিন্তু অনেক বেশি, তবে এখন পর্যন্ত তেমন কিন্তু কোনো বেচা কিনা নাই। আমি এখানকার যারা গরু বিক্রেতা রয়েছে আমি তাদের সাথে কথা বলেছি, তারা যেটা বলছে যেখানে প্রচুর পরিমাণ ছোট বড় দেশি বিদেশি ক্রস এবং যে দেশীয় গরু সেগুলো কিন্তু উঠেছে, তবে বেচা বিক্রির যে পরিমাণ সেটি কিন্তু এখন পর্যন্ত হচ্ছে না। অর্থাৎ তারা এক প্রকার হতাশ। তারা বলছে যে এবছর গরুর গোখাদ্যের দাম বেশি হয় কিন্তু তাদের খরচ পড়েছে প্রচুর, কিন্তু সেই তুলনায় বাজারে এসে কিন্তু ক্রেতা পাচ্ছে না। অর্থাৎ এখন পর্যন্ত এই যে শেষ সময় আর কয়েকদিন মাত্র বাকি আছে, সে সময় কিন্তু গরুর যে বেচা কিনা সেটি কিন্তু কাঙ্ক্ষিত হচ্ছে না। আমার সাথে একজন গরু বিক্রেতা রয়েছে, আমি একটু তার সাথে কথা বলতে চাই। আসলে আমরা দেখতেছি হাটে প্রচুর পরিমাণ গরু আপনারা এনেছেন, গরু আছে, আসলে আপনাদের বেচা বিক্রির কি অবস্থা? ভাই বেচা বিক্রি নাই, গরু আছে অনেক কিন্তু বেচা বিক্রি নাই। বেচা কিনির কারণে গো খাদ্যর দামের কারণে মানে এই ক্রেতারা কিনতে পারতেছে না, বেচতে পারতেছে না, খুব লসের ভিতরে আছে। এখন বর্তমান যে বাজারটা সে তুলনায় এই আমরা যে গরুটা বেচবো সে তুলনায় টাকা হচ্ছে না। একটা গরু পালন করে মনে করেন 1,20,000 পড়ছে, গরুর দাম বলতেছে 80,000, শুধু 80,000, কিভাবে বেচবে? যেমনটি শুনছিলেন জ্যোতি, আসলে এই যে অবস্থা যে গরু কিন্তু প্রচুর পরিমাণ পর্যাপ্ত গরু উঠেছে কুষ্টিয়ার হাটগুলোতে, কিন্তু সে তুলনায় বেচা কিনা নেই। কুষ্টিয়ার প্রতীকী হাটের চিত্র কিন্তু একই রকম, আসলে গরু রয়েছে কিন্তু দাম বেশির কারণে কিন্তু কোনো বেচা কিনা হচ্ছে না। আমি এ বিষয়ে যারা গরু কিনতে এসেছে অর্থাৎ গরুর ক্রেতা, আমি তাদের সাথে কথা বলেছি। ক্রেতাদের অভিযোগ যে গরুর আসলে যে পরিমাণ দাম তাতে তাদের পোষাচ্ছে না, অর্থাৎ পছন্দ মতো গরু রয়েছে কিন্তু তারা সেই গরুগুলা কিন্তু কিনতে পারছে না, তাই তারাও কিন্তু এক প্রকার হতাশার মধ্য নিয়ে ফিরছে। আর মাত্র কয়েকদিন বাকি আছে এই শেষ সময়ে, হয়তো যারা বিক্রেতা রয়েছে বড় বড় ব্যবসায়ী রয়েছে তারা ভাবতেছেন যে হয়তো আর শেষ সময় এসে ঈদের হয়তো একদিন বা 2 দিন আগে কিন্তু বেচা কিনা কিছুটা বাড়তে পারে, আর যদি না বেচা কিনা বাড়ে তারা কিন্তু লসের মধ্যে পড়বে। আপনাকে একটু তথ্য জানিয়ে রাখতে চাই যদি এবছর কুষ্টিয়ার ছোট বড় প্রায় 20,000 খামারে 2 লাখ পরিমাণ পশু লালন পালন হয়েছে। এর মধ্যে কুষ্টিয়ার চাহিদা 1,76,000 এবং বাকিটা কিন্তু দেশের বাইরে রপ্তানি করার মতো অবস্থা রয়েছে। আমি সর্বশেষ এতটুকুই বলতে পারি, শেষ সময় এসেও কিন্তু কুষ্টিয়ার হাটগুলোতে পর্যাপ্ত পরিমাণ গরু থাকলেও কিন্তু বেচা কেনার সেই পরিমাণ নেই। এই ছিল কুষ্টিয়া থেকে আমার কাছে গরু নিয়ে সর্বশেষ খবর। জ্যোতি, আমাদের সহকর্মী নাহিদ হাসান তিতাস কুষ্টিয়া থেকে যুক্ত ছিলেন। কোরবানির পশুর বেচা কেনার খবরাখবর জানাতে এই মুহূর্তে নোয়াখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাওলা সুজন এবং বরগুনা থেকে রিয়াজ আহমেদ মুসা। প্রথমেই চলে যাচ্ছি নোয়াখালীতে, সুজন আছেন। সুজন, হাটে পশু বেচা কেনা কেমন দেখছেন, দরদামের কি অবস্থা জানাবেন আমাদেরকে। জ্যোতি, আপনি জানেন যে আর 3 দিন পরে অনুষ্ঠিত হতে যাচ্ছে কোরবানির ঈদ। এই কোরবানির ঈদকে সামনে রেখে নোয়াখালীর প্রত্যন্ত অঞ্চলে পশুর বাজার এবং পশুর হাট বসছে। তো আমি এখন দাঁড়িয়ে আছি নোয়াখালীর একটি প্রসিদ্ধ গরুর বাজার, যেটি দত্তহাট নামে পরিচিত। এটি শতাধিক বছরের প্রাচীন একটি বাজার। এই বাজারটি প্রতি বৃহস্পতিবার এবং সোমবার অনুষ্ঠিত হয়। তো এখানে যে আজকে যে অবস্থা, সকাল থেকে যে চিত্র আমি দেখতে পেয়েছি যে বিক্রেতারা তাদের পশু নিয়ে আসছেন, গরু ছাগল ভেড়া মহিষ নিয়ে তারা বাজারে আসছেন এবং তারা তাদের যে পশু রয়েছে সেগুলো বিক্রি করার জন্য সারিবদ্ধভাবে দাঁড়াচ্ছেন। তো বাজার ঘুরে যে চিত্রটি এখন পর্যন্ত দেখতে পেয়েছি, আসলে প্রচুর পরিমাণে পশু আসলো কিন্তু তেমন একটা ক্রেতারা বাজারে আসছেন না। তো ধারণা করা হচ্ছে যে দুপুরের পর থেকে হয়তো বা ক্রেতারা বাজারে আসবেন তাদের পছন্দের পশু ক্রয় করার জন্য। তো আমি এখন এই বিষয়ে একটু কথা বলবো এই বাজারের একজন ইজারাদার, যারা এই বাজারটি ইজারা নিয়েছেন, যে আপনারা তো প্রতি সোমবার এবং বৃহস্পতিবারে আপনারা এই বাজারটি বসে, তো এখন পর্যন্ত বাজারে কি অবস্থা দেখছেন আপনারা? আজকে এখন পর্যন্ত বাজারে অবস্থা এই গরু ছাগল ভেড়া মহিষ সবগুলো আসতেছে এবং আপনার দুপুরের পরে এটা ফুলফিল হয়ে যাবে এবং ক্রেতারাও দুপুরে খাওয়ার পরে সবাই আসবে, গরু ছাগল ক্রয় বিক্রয় হবে এবং কোরবানির জন্য গরু ছাগল কেনা বেচা কিনবে, কোরবানির জন্য সবাই কিনবে এবং পুরা বাজার ফুলফিল হয়ে যাবে আশা করা যাইতেছে।
আপনার একটার ভিতরে। দাম কেমন বলে মনে করছেন এবার? দাম মোটামুটি আছে, একেবারে কমও না আবার একেবারে বেশিও না, মোটামুটি স্বাভাবিক পর্যায়ে আছে। ক্রমান্বয়ে দামও একটু কমবে, আমাদের ক্রেতারা সবাই আসলে তখন দাম সম্পর্কে আরেকটু বোঝা যাবে আর কি। ধন্যবাদ আপনাকে। তিনি যেমনটি বলছিলেন আসলে যে এখানে প্রচুর পরিমাণে পশু আসলো কিন্তু ক্রেতার অভাব রয়েছে, তো তিনি আশা করছেন যে দুপুরের পর থেকে ক্রেতার সমাগম ঘটবে এবং ক্রেতারা তাদের পছন্দের পশু ক্রয় করার জন্য আসবে। তিনি একই সাথে জানিয়েছেন যে দাম মোটামুটি ক্রেতাদের নাগালের ভিতরে রয়েছে, তারপরে বুঝে যাবে যে বিকালের দিকে যখন ক্রেতারা তাদের পছন্দ পশু ক্রয় করতে আসবেন। তো এই বিষয়ে এখন আমি কথা বলার জন্য চলে যাব বরগুনাতে, সেখানে রয়েছেন সহকর্মী মুসা। অসংখ্য ধন্যবাদ সুজন। আপনি আসলে যেমনটা জানাচ্ছিলেন যে বরগুনার পশুর বাজারের অবস্থাও কিন্তু এমন, কোরবানি যতই ঘনিয়ে আসছে কিন্তু জমজমাট হয়ে উঠছে প্রতিটি হাটের অবস্থা। আমরা এখন রয়েছি বরগুনার বিষখালী নদীর তীরবর্তী এলাকার একটি হাটে এবং এই হাটে কিন্তু প্রচুর গরু উঠেছে এবং কেনা বেচা এখনো শুরু হয়নি, কিন্তু ক্রেতারা আসছেন এবং দেখছেন। এবং ক্রেতাদের একটি অভিযোগ হচ্ছে গত বছরের তুলনায় কিন্তু দাম বেশি, গরুর বেশি চাচ্ছে বিক্রেতারা। আমরা সরাসরি একজন ক্রেতার সাথে কথা বলার চেষ্টা করব। গরুর দাম কেমন দেখছেন, আপনাদের সাধ্যের মধ্যে রয়েছে কিনা? প্রতি বছরই কুরবানি দিই, কুরবানি দেওয়ার জন্যই হাটে আসলাম গরুর দাম পরিমাণটা জানার জন্য। তাই দেখলাম যে গত বছরের চেয়ে এবছর গরুর দামটা একটু বৃদ্ধি আছে, তাই সাধারণ মানুষ স্বাভাবিক অবস্থা যা আছে দেখতে পাচ্ছি যে তাদের গরুটা কেনা একটু কষ্টকর হয়ে যাচ্ছে। ধন্যবাদ। আসলে ক্রেতাদের কিন্তু অভিযোগ রয়েছে যে প্রতি বছর কিন্তু দাম বাড়ছে এবং এবছর গরুর দাম অনেকটাই বেশি, এর জন্য কিন্তু বেচা বিক্রি কম হচ্ছে। এবং এই যে বাজারে মেডিকেল টিম রয়েছে, যাতে কোনো রোগাক্রান্ত পশু কেনা বেচা না হয় সেখানে কিন্তু মেডিকেল টিমের লোকজন কাজ করছে। আমরা একজন মেডিকেল টিমের সদস্যের সাথে কথা বলবো, কিভাবে আপনারা এই যে রোগাক্রান্ত পশুকে আলাদা করছেন এবং কি কি পদক্ষেপ নিয়েছেন। আমরা সাধারণত প্রতিটা গরুর হাটে আমরা গিয়ে থাকি এবং যখনই কোনো খামারি গরু নিয়ে আসার পরে যদি আমরা ওখানে যাইয়া দেখি যে গরুটা আসলে ভালো আছে কিনা, কোরবানির উপযুক্ত আছে কিনা। যদি দেখি যে লাম্পি এলএসডি বলে একটা রোগ আছে, সেটা যদি থাকে তাহলে আমরা ওটা চেক করি। চেক করার পরে যদি কোরবানির উপযুক্ত না হয় সেক্ষেত্রে আমরা ওটাকে মাঠ থেকে বের করে দেই এবং প্রশাসনিক লেভেলে লোক থাকে তাদের কাছে বলি, তারা ওটা বের করে দেয়। এবং এভাবেই আমরা প্রতিটা বাজারে গিয়ে থাকি এবং এভাবে মেডিকেল টিমের কাজ করে থাকি। ধন্যবাদ। একটি বিষয়ে জানিয়ে রাখি যে ক্রেতাদের কিন্তু একটু অভিযোগ রয়েছে, বরগুনায় এলএসডি রোগের কিন্তু প্রাদুর্ভাব অনেকটাই দেখা দিয়েছে, যে কারণে কিন্তু ক্রেতারাও কিন্তু একটু সতর্কতার সাথে কিন্তু কেনা বেচা করার চেষ্টা করছেন, কারণ এলএসডি আক্রান্ত গরু কিন্তু বিপজ্জনক। সে কারণে মেডিকেল টিমও কাজ করছেন, বিক্রেতারাও কাজ করছেন যাতে রোগাক্রান্ত কিন্তু গরু বিক্রি না হয়। আমি একটি তথ্য আপনাকে জানিয়ে রাখি, বরগুনায় প্রায় 38,095টি গরুর বা পশুর মজুদ রয়েছে, তার মধ্যে চাহিদা রয়েছে প্রায় 32,000-এরও বেশি। বড় বড় গরুর চাহিদা অনেকটাই কম, এখানে কিন্তু মাঝারি সাইজের যে গরু রয়েছে সেগুলোর চাহিদা অনেকটাই বেশি রয়েছে, ছোট গরুর চাহিদাও বেশি। আর একটা বিষয় আপনাকে না জানিয়ে রাখলেই নয় যে বরগুনায় কিন্তু যে খামারে যে মোটা তাজাকরণ গরুগুলো সেগুলোর কিন্তু চাহিদা একদমই নেই, সেগুলো এখানে মোটেই বিক্রি হয় না, এগুলো কিন্তু বরগুনার বাইরে বিক্রি হয়। বরগুনায় প্রাকৃতিক উপায়ে যে গরুগুলো মোটা তাজাকরণ করা হয় সেগুলো কিন্তু বিক্রি করা হয়। বরগুনায় প্রায় 2200-রও উপরে কিন্তু খামার রয়েছে, যে খামারগুলোর কিন্তু ঘরের মধ্যে আটকে কিন্তু গরু কিন্তু মোটা তাজা করা হয় না, কিন্তু মাঠে চারানো হয় এবং ঘাস খেয়ে কিন্তু এগুলো বড় হয়। এবং সর্বোপরি একটি কথা বলতে হয় যে উপকূলের যে পশু রয়েছে সেগুলো কিন্তু প্রাকৃতিক উপায়ে বড় করা হচ্ছে এবং যেটি সম্পূর্ণ নিরাপদ। এবং এই গরুর চাহিদা রয়েছে, ছোট বা মাঝারি সাইজের যে গরু রয়েছে সেগুলোর পর্যাপ্ত চাহিদা রয়েছে এবং সরবরাহ রয়েছে, এবং প্রায় 5 থেকে 6,000-এর উপরে পশু উদ্ভিদ থাকবে এবং যেগুলো কিন্তু বরগুনার বাইরেও বিক্রি হচ্ছে। এই ছিল বরগুনা থেকে আমার কাছে সর্বশেষ। নোয়াখালী থেকে মাওলা সুজন এবং বরগুনা থেকে রিয়াজ আহমেদ মুসা যুক্ত হয়েছিলেন আমাদের সাথে। দর্শক, এই ছিল এখনকার দেশ জনপদ লাইভে। আমাদের পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।